ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এইচএসএবিটিএ অর্থাৎ এইচএসএবিটি এর ফিজিক্সের তোমাদের 113 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান করব। এমসিকিউ, এসএকিউ এবং যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কের সমাধান তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা আমার আগের প্লেলিস্ট অর্থাৎ 113-র আগে পর্যন্ত পেজ যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ওপরে দেখো প্লে লিস্টে বটনে আই বটনে যে লিঙ্ক আসছে সেই লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই ক্লিক করে নিয়ে প্রত্যেকটা সেট দেখে নিয়ে আসো এবং খাতায় তোমরা টুকতে থাকো। আশা করি তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক ফিজিক্সের পরীক্ষা খুবই ভালো হবে যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। এবং যারা চ্যানেলে নতুন এসেছো এরকম HS11 এবং ক্লাস 10-এর কন্টিনিউয়াস ফিজিক্সের সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং তোমরা ফিজিক্স পড়ছো, শুধু অ্যান্সার দেখলে কোনো কিছু হবে না, তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে। তো যে ভিডিওটা 2 থেকে 3 ঘন্টা হবে সেই ভিডিওটা আমি তোমাদের 30 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের এই সময়ের মধ্যে সময়টাও বাঁচে এবং তোমরা টোটাল প্র্যাকটিস করতে পারো। তাই আমার হ্যান্ড রিটেন নোট আছে, সেই হ্যান্ড রিটেন নোট আমি তোমাদের বুঝিয়ে দিয়ে চলে যাব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় কষে নিতে পারো। কারণ লাইভ সলিউশন দেখতে গেলে তোমার 3 ঘন্টা টাইম ফালতু নষ্ট হবে এইসব সহজ কোশ্চেনের জন্য। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো, 1 নম্বর আমাদের যে প্রশ্নটা বলেছে কুলম্বের সূত্রে 1/4πε0 রাশিটির মাত্রা বা রাশিটির একক কি হবে। তো এটা সমাধান করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো আমরা কি জানি, আমরা জানি F = 1/4πε0 Q1 Q2/r²। কোথা থেকে পাচ্ছি আমরা এটা? কুলম্বের সূত্র থেকে। কোথায়? কুলম্বের সূত্র থেকে আমরা এটা পারছি। তো এখান থেকে 1/4πε0 যদি আলাদা করে নিই তাহলে এখান দিয়ে F × r² Q1 Q2 হয়ে যাবে। এফ এর একক হচ্ছে নিউটন, আর মানে ডিস্টেন্স মিটার স্কোয়ার এবং Q1 Q2 দুটো আধান, c² হওয়ার কথা সেটা ওপরে উঠে গিয়ে c⁻² হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে এখানের মধ্যে কোন অপশানটা সঠিক হয়ে যাচ্ছে? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুয়েরটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে, শেষে আমি ট্রিক্স বলে দেবো। একটি সমান্তরাল পাত বায়ুধারকের ধারকত্ব সি, এটিকে খাড়াভাবে এমনভাবে নিমজ্জিত করানো হয়েছে যেন পাত দুটি তরল তলের সমকোণে থাকে। তো এই হচ্ছে যদি ধারক হয়, আর আমরা যদি ধারকের তলটা এটা ধরে নিই, এখানে তরলটা এমনভাবে আছে, এইভাবে আছে তরলটা, যেটা এই পাতের সাথে লম্ব। দেখো এই পাতের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। তো বলছে লম্বভাবে থাকে, তাহলে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান যদি 1.6 হয় তাহলে তুল্য ধারকত্ব কত হবে? মারাত্মক কোশ্চেন, জয়েন্টে 1 বছর তোমাদের এই কোশ্চেনটা দিয়েছিল। তো খুবই সহজ কোশ্চেন, তো দেখে নাও। তো কিভাবে হবে এটা? যে আমরা প্রথমে ছবিটা এঁকে নাও, ছবিটা দেখো আমি এই সাইডে এঁকে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এই সাইডে ছবিটা। এই হচ্ছে তল তোমাদের, এই যে বাঁ দিকের ছবিটা তোমরা দেখো, এইটা হচ্ছে তল। এবং এই তলটার সাথে এই যে তরলটা রাখা হয়েছে, এই তরলটা কি আছে? লম্ব আছে। এরকমভাবে দেখো পরস্পরের সাথে লম্ব আছে। এবং যেটা কোশ্চেনে তোমাদের বলে দিয়েছিল, অর্ধেকটা ফাঁকাতে আছে এবং অর্ধেকটা তরলে নিমজ্জিত আছে। তো তার মানে অর্ধেকটা কি থাকবে? বাতাস থাকবে, অর্ধেকটা তরল থাকবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি তরলটি তলের সমকোণে আছে। তো প্রথম ধারকটি অর্ধেক কিসে আছে? অর্ধেক বাতাস আছে এবং অর্ধেক তরলে ডুবে আছে। এবং বাতাস অংশটির ধারকত্ব আমি C1 ধরে নিচ্ছি। টোটাল পূর্বের অবস্থায় ধারকত্ব কত ছিল? সি। পূর্বের অবস্থায় ধারকত্ব কত ছিল? সি। তো C1 এর মানটা কি হবে? দেখো এই যে এরিয়াটা, এখানে প্রস্থচ্ছেদের এরিয়াটা, ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, a/2 হয়ে যাচ্ছে। তাহলে C1 এর মান কত হবে? আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি জানি? ε0 a আপন হচ্ছে ডি, বা কেও তোমরা বসাতে পারো। কে এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কেটা আমরা না বসালেও চলবে। তো এখানে বাতাস অংশটির ক্ষেত্রে কে এর মানটা কত হবে? বাতাস অংশটির ক্ষেত্রে কে এর মান 1 হবে, তাহলে ε0 a/2 আপন ডি। a/2 কেন? কারণ এই দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কী হয়ে যাচ্ছে? প্রস্থের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাচ্ছে, মাথায় ঢুকেছে? তাহলে ε0 a/2/d, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ε0 a/d × হাফ। ডিটা কি? এই যে দুটো পাত আছে, এই দুটো পাতের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এবার আমরা কি জানি? ε0 a/d, এটার মান আমরা সি। তো c/2 হয়ে গেল, বোঝা গেছে? c/2। এবার বাকিটা আমাদের ক্যালকুলেশন করতে গেলে দেখো পেজটা আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলে তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে তরলটার যে অর্ধেক অংশ নিমজ্জিত আছে, অর্ধেক অংশ কোথায় নিমজ্জিত আছে? তরলে নিমজ্জিত আছে। যে তরলটা এখানে বলে দিয়েছে, সে অর্ধেক অংশ যদি তরলে নিমজ্জিত থাকে তাহলে C2 মান কত হবে?
C2 মান সেম আমরা একই ফর্মুলা বসাবো, শুধু যেহেতু এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বলে দিয়েছে কে এর মানটা 1.6, তো আমাদেরকে ফর্মুলা বসাতে হবে C2 ইকুয়াল টু কে এপসাইলন জিরো এ বাই টু। এক্ষেত্রেও তো প্রস্থের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাচ্ছে, কে এপসাইলন জিরো এ বাই টু আপন টি। তো কে এর মান 1.6, বাদবাকি মান বসিয়ে আমরা যেটা C2 পেয়েছি 0.8 ইন্টু সি। এবং সমগ্র যে ধারকটি এরা সমান্তরাল পাত ধারকের মতো আচরণ করবে এবং মনে হবে যেন এরা সমান্তরাল সমবায়ে আছে। কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। সেই জন্য দুটো ধারকত্বকে আমরা যোগ করে দিলাম, তাহলে তুল্য ধারকত্ব পেয়ে গেলাম 1.3 সি। কেউ যদি শর্টকাট টিক্সে করতে চাও, এই শর্টকাট টিক্স আমি লিখে দিয়েছি, সি ড্যাশ ইকুয়াল টু নতুন ধারকত্ব হবে সি আপন টু 1+কে। এই ফর্মুলা যদি বসাও ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কোন ক্ষেত্রে? যখন একটা তরল অপর তলটার সাথে সমকোণে থাকবে। তোমরা ডাইরেক্ট এমসিকিউর জন্য এই শর্ট টিক্সটা ফলো করে নেবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো 3-এরটা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত বেরোলো? এখানে অ্যান্সার বেরোলো 1.3 ইন্টু সি। তাহলে কোন অপশানটা সঠিক হয়ে গেল? এখান থেকে অপশান বি 1.3 ইন্টু সি রাইট অ্যান্সার। নেক্সট 3-এর দেওয়ার প্রশ্ন কি বলেছে? 3-এর দেওয়ার প্রশ্ন বলছে বৃত্তপথে একটি ইলেকট্রন সেকেন্ডে এতবার পাক খায়, তাহলে তুল্য প্রবাহ মাত্রা কত হবে? তো 3-এর কোশ্চেনটাও ইজি কোশ্চেন। তুল্য প্রবাহ মাত্রা আমাদের জানতে চেয়েছে। তো যখন বৃত্তপথে একটা ইলেকট্রন পর্যায়ক্রমে পাক খায়, সেক্ষেত্রে আমরা কি জানি দেখো, আয়ের যে মানটা, যদি এরকম একটা বৃত্তপথে একটা ইলেকট্রন কন্টিনিউয়াস পাক খেতে থাকে, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এক্ষেত্রে যে কারেন্টটা প্রবাহিত হবে কিউ আপন টি। তো এখানে বৃত্তপথে পাকের ক্ষেত্রে স্মল টি যে আমরা পর্যায়কালটা টি ধরে নিচ্ছি, তাহলে কারেন্টের ফর্মুলা হবে আই ইকুয়াল টু কিউ আপন টি। তো এবার 1/t এইটা কি জানি আমরা? ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এখান থেকে 1/t এর মানটা আমরা দিয়ে এফ বসিয়ে দিই, তাহলে আয়ের ডাইরেক্ট যে ফর্মুলা কিউ ইন্টু ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তো আধানের মান বলে দিয়েছে কোশ্চেন 1.6 ইন্টু 10⁻19 এবং ফ্রিকোয়েন্সির মান 6 ইন্টু 10⁻15। তো একক হয়ে যাবে এত অ্যাম্পিয়ার। তো সঠিক অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে গেলাম আয়ের মান 0.96 মিলি অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের? তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হলো? অ্যান্সার 0.96 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার 0.96 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো 0.96 মিলি অ্যাম্পিয়ার পেয়েছে, অর্থাৎ অপশান এ, মাইক্রো নয় মিলি। বোঝা গেছে? আচ্ছা, তারপর 4-এর দাগের যে প্রশ্নটা বলেছে, 4-এর দাগের প্রশ্নটা বলেছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন আধানযুক্ত আধানযুক্ত একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, তো ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত হবে? এই অঙ্কটা অনেকবার হয়েছে। তো ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের ফর্মুলা আমরা কি জানি? কারেন্ট ইন্টু এরিয়া। কারেন্ট ইন্টু এরিয়া। তো চৌম্বক ভ্রামক এম ইকুয়াল টু কারেন্ট ইন্টু এরিয়া বসিয়েছি। কারেন্টের মান আমরা পেয়ে যাব, আধান আপন হচ্ছে সময় কিউ আপন টি, এবং এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এই হচ্ছে তার সার্কিট বা ছবি। তো এখান থেকে টি এর মানটা কত পাবো? টোটাল বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এবং তাকে তার বেগ অর্থাৎ ভি বেগে যদি ঘুরে, সেই বেগ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সময়টা পেয়ে যাবো এক পাক ঘুরতে কত সময়। তাহলে সেই টি এর মান এখানে বসিয়ে দিয়েছি, ইন্টু পাই আর স্কোয়ার এখান থেকে গুণ করে দিয়েছি। তো এখান থেকে তোমরা জানো, দেখতে পাচ্ছ কাটাকাটি হয়ে আমাদের যে অ্যান্সার পাচ্ছি EVR/2। ডাইরেক্ট মুখস্থ করে রাখবে EVR/2। আচ্ছা, পরবর্তী কোশ্চেন EVR/2, তাহলে কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাচ্ছে? EVR/2, অপশান বি রাইট অ্যান্সার। 5-এরটা, কোনো স্থানে বিনতি কোণ 30 ডিগ্রি এবং ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 0.5 ওরস্টেড হলে মোট প্রাবল্য কত? তো মোট প্রাবল্য ফর্মুলা আছে বি ইকুয়াল টু রুট ওভার BH স্কোয়ার প্লাস হচ্ছে BV ভার্টিক্যালের স্কোয়ার। তার মানে অনুভূমিক উপাংশ এইচ দেওয়া আছে, আমাদেরকে ভার্টিক্যাল বের করতে হবে, বিনতিকোণ বলে দিয়েছে। তো বিনতিকোণের সাথে ফর্মুলা ট্যান ফাই আমাদের কত হবে? তো এখান থেকে ট্যান ফাই যে বিনতিকোণের ফর্মুলা BV আপন BH, অর্থাৎ এই দিকটা যদি ভার্টিক্যাল উপাংশ BV হয়, নিচের দিকটা হচ্ছে BH উপাংশ। বোঝা গেছে? তাহলে দুটোকে ভাগ করে দিয়ে আমরা ট্যান 30 ডিগ্রি বিনতিকোণের মান বসিয়ে দিলাম, বিভির মানটা জানিনি, এবং হচ্ছে BH এর মানটা 0.5 ওরস্টেড। তো এখান থেকে ক্যালকুলেশন করে বিভির মান পেয়ে গেলাম আমরা 0.87 ওরস্টেড। তো মোট প্রাবল্যের যে ফর্মুলা বি ইকুয়াল টু রুট ওভার BV স্কোয়ার প্লাস BH স্কোয়ার। তো দুটো ভ্যালু আমরা এখান থেকে বসিয়ে দিলাম, তো এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম প্রায় 1 ওরস্টেড। বোঝা গেছে? 1 ওরস্টেড অ্যান্সার হবে। তাহলে এখান থেকে কোন অ্যান্সারটা সঠিক? 1 ওরস্টেড। তো এখান থেকে 1 ওরস্টেড হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 6-এর প্রশ্নটা কি বলেছে? 6-এর প্রশ্ন বলছে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স 1 ওয়েবার পার মিনিট হারে পরিবর্তিত হয়। চৌম্বক ফ্লাক্স মানে d∅/dt ইকুয়াল টু 1, এটা হচ্ছে ওয়েবার পার মিনিটে পরিবর্তিত হয়। যদি এটা সেকেন্ডে করি, তাহলে কত হয়ে যাবে? 1/60 এত ওয়েবার পার সেকেন্ড।
এবার জানতে চাইছে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান। তো আবিষ্ট তড়িৎচালক ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই আপন ডিটি। তো এখান থেকে ভ্যালুটা হয়ে যাবে -1/60। এত হচ্ছে ভোল্ট। দেখো এখানে আমরা নেগেটিভ সাইনটা নেবো না, শুধু পজিটিভ সাইনটা নেবো, কেন যেহেতু মানটা চেয়েছে। তাহলে এখান থেকে আমাদের কোন ভ্যালুটা হয়ে যাবে, তো পাক সংখ্যা কত বলে দিয়েছে, পাক সংখ্যা বলে দিয়েছে 1। তার মানে এখান থেকে এন ইন্টু এখানে একটা এন গুণ করতে হবে, তো এনের মানটা এখানে 1 বসালে 1/60 অ্যান্সার বেরোবে। তাহলে অপশন হয়ে যাবে বি, 1/60 ভোল্ট। বোঝা গেছে, এনের মানটা কত, পাক সংখ্যা 1 বলে দিয়েছে, 1/60 ভোল্ট। আচ্ছা নেক্সট 7-এর কোশ্চেনটা কি বলেছে, 7-এর কোশ্চেনটা, 7-এর প্রশ্ন তোমাদের বলেছে যে একটি ধারকের ধারকত্ব 1/পাই ফ্যারাড এবং কম্পাঙ্ক 50 হার্জ বলে দিয়েছে। এটা পরিরোধ নয়, প্রতিরোধ হবে। প্রতিরোধ বলছে প্রতিরোধ কত হবে। তার মানে আমাদের ধারকত্ব বর্তনীতে প্রতিরোধের ফর্মুলা কি হয়, ধারকযুক্ত বর্তনীতে আমাদের প্রতিরোধ ওমেগা সি ইকুয়াল টু, ওমেগা সি নয়, এক্স সি ইকুয়াল টু 1 আপন কত হয়ে যাবে, 1 আপন ওমেগা সি। তো এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, এত ওহম। তো ওমেগার ফর্মুলা কি, ওমেগা ইকুয়াল টু 2πn ইন্টু সি, এত ওহম। তো এখান থেকে যদি আমরা ভ্যালু বসাই, 2 ইন্টু পাই ইন্টু এন এর মান কত, এন এর মান 50 হার্জ, ইন্টু সি এর মান দিয়েছে 1/পাই। আচ্ছা তো পাই পাই কেটে গেল, 1/100 হয়ে যাবে, এটা হচ্ছে 1/100 ওহম। তো 1/100 ওহম মানে 0.01 ওহম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 0.01 ওহম। আচ্ছা 8-এর কোশ্চেনটা √1 মিউ জিরো এপসাইলন জিরো রাশির মাত্রা কি। তো আমরা কি জানি, 8-এর কোশ্চেনটা সি আলোর বেগ সমান কি, 1/√1 মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো। তাহলে এখান থেকে √1 হচ্ছে মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো সমান কত হবে, 1/সি। তো সি মানে হচ্ছে বেগের মাত্রা, সি মানে হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগের মান বা বেগ দিয়ে আমরা প্রকাশ করি। তো বেগের মাত্রাটা কি হবে, বেগের মাত্রাটা হয়ে যাবে L t⁻⁻1। তো এটা যদি উল্টে যায়, তার মানে 1/L t⁻⁻1। তো এটা বসালে হয়ে যাবে যে আমাদের T × L⁻⁻1, T × L⁻⁻1। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, তার পরের প্রশ্নটা বলছে একটা আলোক রশ্মি, এদিকে লাস্টের দিকে রয়ে গেছে 9টা, একটি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে একটা প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রবেশ করেছে। সেই প্রতিসরাঙ্কটা আমরা ধরে নিচ্ছি মিউ। তাহলে আপাতন কোণ, এবং আপাতন কোণ যদি প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, তাহলে আপাতন কোণ কত হবে। তো এই অঙ্কটা দেখো, আপাতন কোণ বলতে যে প্রতিসরণ কোণের দ্বিগুণ, আমি এখানে করে দিয়েছি তোমাদের। তো এখানে একটা শূন্য মাধ্যম থেকে, এটা হচ্ছে শূন্য মাধ্যম, লঘু থেকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে স্নেলের সূত্র দিয়ে ইউজ করি, আচ্ছা এটা ধরে নিচ্ছি মিউ 1। তাহলে মিউ 1 সাইন আই, এটা হচ্ছে আপাতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ মিউ 2 ইন্টু সাইন আর। তাহলে এখান থেকে সাইন আই আপন সাইন আর কত পেলাম, মিউ 2 আপন মিউ 1, প্রথম মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্কটা, এটাকে আমরা নাম দিয়েছি মিউ। এটাকে আমরা কি নাম দিয়েছি, মিউ। তাহলে এখান থেকে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি, সাইন আই আপন সাইন আর ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে মিউ। এবার কি বলতেছে, আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ, তাহলে আই ইকুয়াল টু 2r। এখান থেকে আর এর ভ্যালু পাবো I/2, আর এর ভ্যালু কত পেয়ে যাবো, I/2। এবার যদি সমীকরণে বসিয়ে দিই, সাইন আয়ের জায়গায় বসিয়ে দিই, সাইন আই থাকবে, আর এর জায়গায় যদি 2i বসাই, আর এর জায়গায় কত বসবে, তো এখানে আর এর জায়গায় 2i নয়, এটা একটু তোমরা কারেকশান করে নাও, আমি এই সাইডে করে দিচ্ছি। আর আমাদের যে ফর্মুলা এইদিকে কি আছে, ফর্মুলা আছে সাইন আই আপন হচ্ছে সাইন আর, এটার মান হচ্ছে মিউ। আচ্ছা আর এর মান কত, আর এর মান হচ্ছে I/2। তাহলে আমি এখানে লিখে দিলাম সাইন আই, আর এখানে সাইন আর এর জায়গায় লিখে দিলাম I/2 ইকুয়াল টু হচ্ছে মিউ। আচ্ছা এটা কি করবো, এটা আমাদেরকে ওপরটা সূত্র ফেলতে হবে। তো সাইন আই এর ফর্মুলা হচ্ছে 2 সাইন I/2 ইন্টু হচ্ছে কস অফ I/2, এবং নিচে পড়ে থাকবে সাইন অফ I/2। বোঝা গেছে, ইকুয়াল টু ডান দিকে পড়ে থাকবে মিউ। তো এখান থেকে কী কী কাটাকাটি হবে, সাইন I/2 কাটাকাটি হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে কস অফ I/2 ইকুয়াল টু হয়ে যাবে মিউ/2। তাহলে এখানে I/2 হয়ে যাবে কস ইনভার্স মিউ/2। বোঝা গেছে, তাহলে এখান দিয়ে আয়ের যে ভ্যালু, আয়ের ভ্যালু হয়ে যাবে 2 cos ইনভার্স মিউ/2। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, 2 cos ইনভার্স মিউ/2। এখান থেকে আমরা সাইন এর ফর্মুলা যে ফেললাম, 2 সাইন ইন্টু কস এ, সেই ফর্মুলা ফেলে এখান দিয়ে যে আপাতন কোণের মান আমরা কত পাচ্ছি, 2 cos ইনভার্স মিউ/2। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 cos ইনভার্স মিউ/2। তো কোন অ্যান্সারটা সঠিক হবে, অপশান বি, 2 cos ইনভার্স মিউ/2 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি।
নেক্সট 10-এরটা বলছে একক রেখাচিত্রের জন্য অপবর্তন গঠনে অবম বিন্দু পাওয়ার শর্ত কি? তো অবম বিন্দুর পাওয়ার শর্ত হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা হচ্ছে অবম পাওয়ার শর্ত। আর যদি বলতো চরম পাওয়ার শর্ত কি? চরম পাওয়ার শর্ত হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 ইন্টু হচ্ছে ল্যামডা বাই 2, এটা হচ্ছে চরম বিন্দু পাওয়ার শর্ত। আচ্ছা নেক্সট 11টা, যে ধাতুর কার্য অপেক্ষক ডব্লু তার ক্ষেত্রে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কার্য অপেক্ষক 2w হলে তার সূচনা কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক জানতে চেয়েছে। তো এখানে সূচনা কম্পাঙ্ক আমরা কি করব? 11টা দেখো, 11টা ইজি অঙ্ক বলেছে। তো ফাই জিরো সূচনা কম্পাঙ্ক ইকুয়াল টু আমরা বলতে পারি এইচ নিউ জিরো, এটা সূচনা কম্পাঙ্ক। এবং যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এইচ সি আপন হচ্ছে ল্যামডা জিরো, এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার কোশ্চেনে বলছে যে ধাতুর কার্য অপেক্ষক ডব্লু, আচ্ছা আমরা এখান থেকে যদি বলি ফাই জিরো আপন হচ্ছে ফাই ওয়ান, তাহলে এখান দিয়ে হয়ে যাবে দুটোকে ভাগ করলে হয়ে যাবে ল্যামডা ওয়ান আপন হচ্ছে ল্যামডা জিরো। দুটোকে তুলনা করে আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন বানিয়ে নিই, এটা হচ্ছে তার জেনারেল ইকুয়েশন। প্রথম ক্ষেত্রে কার্য অপেক্ষক কত বলে দিয়েছে? দেখো প্রথম ক্ষেত্রে কার্য অপেক্ষক বলে দিয়েছে ডব্লু, তখন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে প্রথম কার্য অপেক্ষক আমরা কত? ডব্লু। আর দ্বিতীয় ক্ষেত্রে কার্য অপেক্ষক কত? 2w। আচ্ছা প্রথম ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দিয়েছে? ল্যামডা, তাহলে এখানে ল্যামডা জিরোর জায়গায় বসিয়ে দিচ্ছি আমরা ল্যামডা। আর দ্বিতীয়টা আমরা জানি না, দ্বিতীয়টা ল্যামডা ওয়ান নাম দিচ্ছি। তাহলে এখান দিয়ে ডব্লু ডব্লু কেটে যাচ্ছে, তাহলে ল্যামডা ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে? ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা বাই টু, ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা বাই টু। এবার এখানে কি জানতে যে সূচনা কম্পাঙ্ক, তো অ্যাকচুয়ালি সূচনা কম্পাঙ্ক না, এটা হবে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? ল্যামডা বাই টু, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট 12 যে প্রশ্ন, 12 প্রশ্ন হচ্ছে লিথিয়াম আয়নের ভৌম স্তরে আয়নায়ন শক্তি কত? তো 12 কোশ্চেন লিথিয়াম আয়নের ক্ষেত্রে লিথিয়াম ডবল প্লাস, আচ্ছা লিথিয়াম ডবল প্লাসের জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 3 পরমাণু ক্রমাঙ্ক। আর ভৌম স্তর মানে এন ইকুয়াল টু 1, কত নম্বর কক্ষপথে? প্রথম কক্ষপথে। আর ভৌম স্তরে আয়নন শক্তি জানতে চেয়েছে। তো আয়নায়ন শক্তি লিথিয়ামের ক্ষেত্রে হয় আয়ন শক্তি, এটা আমাদের লিথিয়ামের ক্ষেত্রে হয়ে যাবে। তো এটার ফর্মুলা -13.6 ইন্টু আর জেড স্কোয়ার আপন এন স্কোয়ার। তো এটার ফর্মুলা হয়ে যাবে 13.6, জেডের মান আমরা বসিয়ে দেবো 3 স্কোয়ার, এনের মান বসিয়ে দেবো 1 স্কোয়ার। তো এটা ভ্যালু হয়ে যাবে 13.6 ইন্টু 3×9 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে সঠিক অ্যান্সার যাবে অপশানে, কিন্তু এর আগে একটা মাইনাস চিহ্ন বসবে। 13.6 ইন্টু 9 ইলেকট্রন ভোল্ট। বোঝা গেছে? আচ্ছা তার পরবর্তী কোশ্চেন 13 কোশ্চেনটা বলেছে এই যে 111 দ্বি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় পরিণত করলে কত হবে? তো 13টা আমি এখানে করে দিচ্ছি। 13টা হয়ে যাবে দেখো 1111 তার হোল টু, এটা প্রথমে 1 ইন্টু টু টু দি পাওয়ার কিউব প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার স্কোয়ার, দুটো সংখ্যা আছে, প্লাস 3 নম্বর একের ক্ষেত্রে 1 ইন্টু টু টু দি পাওয়ার 1, প্লাস 4 নম্বর একের ক্ষেত্রে শেষে আর একটাও সংখ্যা নেই, সেই জন্য টু টু দি পাওয়ার 0। তো এটা যোগ করলে কত হবে? 8 প্লাস 4 প্লাস 2 প্লাস হচ্ছে 1, তাহলে 8 4 12 13 14 15, 15 হোল বেসে 10। বোঝা গেছে? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, 15। আচ্ছা তার পরবর্তী কোশ্চেনটা বলেছে এক্স আইভি, তো এক্স আইভিটা কী হয়ে যাবে? তো এক্স আইভিটার ক্ষেত্রে দেখো বলছে সংকেতের বিস্তার 0.1 ভোল্ট, বাহক তরঙ্গের বিস্তার এত ভোল্ট, মডিউলেশন সূচকের মান হচ্ছে আমরা যে ফর্মুলাটা জানি, আর ডেল্টা এ আপন হচ্ছে এ সি, ডেল্টা এটা হচ্ছে তোমার বার্তা সংকেতের বিস্তার, তো এটা হচ্ছে 0.1। আর নিচেরটা এসি মানে ক্যারিয়ার ওয়েভ, বাহক তরঙ্গের বিস্তার, তাহলে এটা হচ্ছে 0.3, এটা সঠিক অ্যান্সার হবে 1/3, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার 1/3। বোঝা গেছে? আচ্ছা তার পরবর্তী কোশ্চেন বলছে একটি গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করবে? তো এটা শ্রেণীতে একটা উচ্চমানের রোধ যোগ করতে হবে। তো গ্রুপ বি এর অ্যান্সারগুলো দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি। তো একটি গ্যালভানোমিটারের সাথে শ্রেণীতে যদি আমরা একটু উচ্চমানের রোধ যোগ করি তাহলে সেটি ভোল্টমিটারে রূপান্তরিত হবে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা তার পরবর্তী কোশ্চেন কি বলেছে? তার পরবর্তী কোশ্চেন বলছে অথবাটা আহিত কণা কখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারবে? তো আহিত কণাটা যখন গতিশীল হবে, আহিত কণাটা যখন গতিশীল হবে তখন সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারবে। তো আবেশহীন রোধকুণ্ডলী কাকে বলে? শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট কুণ্ডলীকে। তো শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট রোধকুণ্ডলীকে আমরা কি বলবো? আবেশহীন রোধকুণ্ডলী বলবো। আচ্ছা নেক্সট প্রশ্নটা বলছে এখানে
অবতল লেন্স কিভাবে শনাক্ত করবে? তো অবতল লেন্সের সামনে যদি আমরা হাত রাখি এবং আমাদের হাতের যদি পাতলা, আঙুলটা যদি পাতলা লাগে, সরু লাগে, তাহলে আমরা সেটি বলবো অবতল লেন্স, এবং যদি মোটা লাগে তাহলে সেটা বলবো উত্তল লেন্স। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে? তার পরবর্তী কোশ্চেন, সমাবর্তন কোণের সঙ্গে সংকট কোণের সম্পর্ক। তো সমাবর্তন কোণের সঙ্গে সংকট কোণের সম্পর্ক হচ্ছে ট্যান থিটা পি ইকুয়াল টু 1 আপন আর সাইন থিটা সি। এটা হচ্ছে সমাবর্তন কোণের সঙ্গে সংকট কোণের সম্পর্ক। থিটা পিটা হচ্ছে সমাবর্তন কোণ এবং থিটা সিটা হচ্ছে সংকট কোণ। আচ্ছা, 4 দেওয়ার প্রশ্নটা কি বলছে? 4 দেওয়ার প্রশ্নটা হচ্ছে ব্রেকডাউন বা জেনার ব্রেকডাউন ভোল্টেজ কি? তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি লিখে দিয়েছি। জেনার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে যেসব ডায়োডের জেনার বিভবের মান 6 ভোল্ট এর কম, তাদের ক্ষেত্রে প্রযুক্ত বিপরীত বায়াসের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান এত বেশি হয় যে সরাসরি সমযোজী বন্ধনগুলো ভেঙে গিয়ে ইলেকট্রন হোল তৈরি করে, এবং যারা প্রবাহমাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় একে জেনার ব্রেকডাউন ভোল্টেজ বলে। বোঝা গেছে? তারপরের কোশ্চেনটা বলছে আলফা আর বিটার সম্পর্ক কি? আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। বোঝা গেছে? তো এখান থেকে এইগুলো সম্পূর্ণ হয়ে গেল। তো এর পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের গ্রুপ বি। গ্রুপ বি এর প্রথম অঙ্ক আর 3-এর দাগের যে কোশ্চেনটা, যে কোনো রোধকের বর্ণ 3.5 কিলো ওহম ইন্টু 10 টু দি প্লাস মাইনাস 5% হলে 4 বলয়ের বর্ণ কী কী হবে? তোমাদেরকে বর্ণের কোডটা আমি শর্টকাট ফর্মুলা শিখিয়েছিলাম, তোমরা ভিডিও দেখে নিতে পারবে। আচ্ছা, রোধকের বর্ণ বলেছে 3.5 কিলো ওহম প্লাস মাইনাস 5%। তো এটাকে আমরা লিখছি 35 ইন্টু 10⁻1। তো প্রথম দুটো লেটার নর্মালি লিখতে হয়, যেমন এরকম নর্মালি লিখলাম। তো 3 মানে হচ্ছে অরেঞ্জ, 5 মানে হচ্ছে গ্রিন, 10⁻1 ওপরে 1 আছে মানে হচ্ছে ব্রাউন, এবং প্লাস মাইনাস 5% টলারেন্স মানে এটা গোল্ড। কী রঙ? সোনালি রঙের। মাথায় ঢুকেছে? আচ্ছা, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। ওটা কী কী রঙ জানতে চেয়ে 4টে রঙ আমরা লিখে দিলাম। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে? অথবাটা বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3 ইন্টু 10⁸ হার্জ হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত? দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য হচ্ছে λ/2। দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত? λ/2। তো এখানে আমরা বলতে পারি আরামসে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য λ/2, ল্যামডা ইকুয়াল টু সি বাই মিউ। তো সি বাই মিউ, সি ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু ল্যামডা। মিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ইকুয়াল টু সি আপন মিউ। তো সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে আমরা 0.5 মিটার মান পেয়েছি। কত মিটার মান পেয়েছি? 0.5 মিটার। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন কি দিয়েছে? তার পরবর্তী প্রশ্ন এখানে একটা সার্কিট দিয়েছে। বলছে এই সার্কিটে যে 10 মাইক্রোফ্যারাড ধারক আছে, এই ধারকে আধান কত এবং সঞ্চিত শক্তির পরিমাণ কত? 9-এর দাগের অথবা অঙ্ক করা। তো এই অঙ্কটা অনেকবার হয়েছে, অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই ধারকের সঞ্চিত আধান বের করতে গেলে এই ধারকের প্রান্তে যে রোধটা আছে, শুধুমাত্র সেই রোধের, অর্থাৎ এই ধারকের অ্যাক্রসে পোটেনশিয়াল কত বের করতে হয়। এখানে বিভবটার মান কত বের করতে হবে। পুরো সার্কিটে বিভব নয়, শুধুমাত্র এই ধারকটা যে রেজিস্ট্যান্সের সাথে যুক্ত আছে সেই দুটি প্রান্তে, মানে এই প্রান্তটায় কত ভোল্টেজ আছে সেটা বের করতে হবে। এই অঙ্কটা করার আগে টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করে নিলাম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? এখান থেকে 5 + 10 15 ওহম হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো এখান থেকে তাহলে কি প্রবাহ মাত্রা আছে, সেই কারেন্টের মানটা কত হবে? ভি আপন আর, ভি এর মান 3 আর টোটাল রেজিস্ট্যান্স 15, তাহলে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো এত অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তাহলে এই যে 5 ওহম, অর্থাৎ এই যে ধারকটা যে প্রান্তে যুক্ত আছে সেই প্রান্তে ভোল্টেজ কত? সেই প্রান্তে ভোল্টেজ বের করতে হলে কারেন্ট ইন্টু সেই প্রান্তে রেজিস্ট্যান্স, আই ইন্টু 5 ভোল্ট। তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম 1 ভোল্ট। কত অ্যান্সার পেয়ে গেলাম? 1 ভোল্ট অ্যান্সার পেয়ে গেলাম। বুঝে গেছে? এবার ধারকের সঞ্চিত আধানের ফর্মুলা কি? ধারকের সঞ্চিত আধানের ফর্মুলা ধারকের ধারকত্ব এবং ধারকের প্রান্তে বিভব প্রভেদ। তাহলে সি এর মান 10, বিভব প্রভেদের মান 1, এত অ্যান্সার পেয়ে গেলাম মাইক্রোকুলম, যেহেতু ধারকত্বটা কিসে আছে? মাইক্রোফ্যারাডে আছে। এবং সঞ্চিত শক্তির ফর্মুলা হাফ সিভি স্কোয়ার। তো ভ্যালু বসিয়ে আমরা মান পেয়ে গেলাম সি ভি নয়, ভি ড্যাশ হবে, ভি ড্যাশের স্কোয়ার। তাহলে 5 মাইক্রোজুল। ইজি কোশ্চেন, এখানে অ্যান্সার শেষ। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন আমাদের কি বলেছে? তার পরবর্তী প্রশ্ন আমাদের যেটা বলেছে যে 1 ইএমইউ, এবার এখানে 14 দাগের বিয়ের অঙ্ক আছে, আর ওখানে অঙ্ক নেই, সব থিওরির কোশ্চেন। 14 দাগের বিয়েরটা 1 ইএমইউকে ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করতে হবে, 931 ইলেকট্রন ভোল্ট বেরোবে। তো এখানে আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ফর্মুলা যদি আমরা কাজে লাগাই, সেখান থেকে অ্যান্সার হবে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো এম এর মান 1 এমইউ, বা এটা 1.66 ইন্টু 10⁻27 কেজি, আর সি এর মানটা হয়ে যাবে তোমার 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা যে ভ্যালুটা ই এর পাবো সেটা জুলে পাবো, এবং জুলকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে হলে
1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হয়। তো এখান থেকে প্রায় ভ্যালুটা পেয়ে যাবো 9.31 ইন্টু 10⁸ ইলেকট্রন ভোল্ট, এবং এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করলে হয়ে যাবে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। মাথায় ঢুকেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? তার পরবর্তী এখানে প্রশ্ন নেই, এবার গ্রুপ ডি এর প্রশ্ন। গ্রুপ ডি এর একটা সহজ প্রশ্ন দিয়েছে, বি এরটা। তো 0.5 মিটার দীর্ঘ একটা পরিবাহীর দুই প্রান্তে 5 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। ইলেকট্রনের ড্রিপ ভেলোসিটি বা অনুপ্রবাহের বেগ এত বলে দিয়েছে। তাহলে ইলেকট্রনের গতিময়তা বা মবিলিটি বের করতে বলেছে। কী বের করতে বলেছে? মবিলিটি বের করতে বলেছে। বোঝা গেছে? তো মবিলিটি আমরা কীভাবে বের করব? তো মবিলিটির যে ফর্মুলা, দেখো ডিপ ভেলোসিটি ভিডি দিয়ে দিয়েছে। ভিডির আমরা ফর্মুলা নিই মিউ ইন্টু ই। মিউ হচ্ছে মবিলিটি, আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ই ইলেকট্রিক ফিল্ড, ভি হচ্ছে ভোল্টেজ, এবং এল হচ্ছে লেন্থ। তাহলে ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই। মিউ হচ্ছে মবিলিটি বা সচলতা, মবিলিটি, বোঝা গেছে, বা গতিময়তা। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের বদলে আমরা লিখে দিলাম ইলেকট্রিক ফিল্ডের বদলে ভোল্টেজ আপন লেন্থ। তাহলে ই ইকুয়াল টু ভি বাই এল। তো এখান থেকে মিউ বা সচলতার যে ফর্মুলা পেয়ে গেলাম ভিডি ইন্টু এল আপন ভি। তো ডিপ ভেলোসিটির মান বসিয়েছি, লেন্থের মান বসিয়েছি, এবং ভোল্টেজের মান বসিয়েছি। তো এখান থেকে মবিলিটির যে মানটা সেটা পেয়ে গেলাম 5 ইন্টু 10⁻6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ভোল্টেজ টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। বোঝা গেছে? তাহলে গতিময়তার মান ওটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন, দুটি সুসংহত উৎস বলে দিয়েছে। দুটি সুসংহত উৎসের প্রাবল্যের অনুপাত কত বলে দিয়েছে? 25:100। এরা ব্যতিচার ঝালর উৎপন্ন করলে উজ্জ্বল এবং অন্ধকার ঝালর, মানে আই ম্যাক্স বাই আই মিন। উজ্জ্বল মানে হচ্ছে আই ম্যাক্স, আর অন্ধকার মানে আই মিন। ইন্টেন্সিটিটা মিনিমাম, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এদের অনুপাত বের করতে বলেছে। তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটির যে ফর্মুলা, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে √I1 + I2 তার হোল স্কোয়ার, এবং হচ্ছে অন্ধকার মানে মিনিমাম ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে √I1 - I2 তার হোল স্কোয়ার। তো এখানে আমরা I1 I2 মান বসিয়েছি, মান বসিয়ে যেটা পেয়েছি 9:1। সঠিক অ্যান্সার কত? 9:1। আচ্ছা, নেক্সট বলছে প্রমাণ করো যে আপাতন কোণটা যদি বুস্টার কোণের সমান হয়, তাহলে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পর সমকোণে থাকে। তাহলে I + R = 90° প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর থিওরির কোশ্চেন, তবে আমি করে দিয়েছি। তো এই হচ্ছে ছবি, অসমবর্তিত আলোক রশ্মি আসলো এবং প্রতিফলিত হয়ে চলে গেল। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, দুটো সমান হবে, এবং নিচের দিকে আলোক রশ্মিটা চলে গেল। এই যে রশ্মিটা আছে এটা সমতল সমবর্তিত, সমতল সমবর্তিত মানে পোলারাইজড লাইট, সমবর্তিত। আচ্ছা, এই যে কোণটা, এই কোণটা যে প্রতিসরণ কোণ, এইটাকে আমি আর দিয়ে এখানে প্রকাশ করে দেখিয়ে দিয়েছি। তো এই বাতাস থেকে লাইটটা আসছে গ্লাস মাধ্যমে, অর্থাৎ কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, তার প্রতিসরাঙ্ক আমরা ধরে নিয়েছি মিউ। তাহলে এখানে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, আই ইন্টু সাইন পি, মানে এই কোণটা, এর প্রতিসরাঙ্ক তো এক ইন্টু সাইন আইপি, এবং মিউ ইন্টু সাইন আর। আইপিটা কি? আইপিটা হচ্ছে তোমার সমবর্তন কোণ, সমবর্তন সমবর্তন কোণ, বা অনেক জায়গাতে এটাকে লিখবে বুস্টারের কোণ। কিসের কোণ? বুস্টারের কোণও বলে, বুস্টারের কোণ। বোঝা গেছে? অনেক জায়গায় এটাকে থিটা পি দিয়েও প্রকাশ করা হয়, যা খুশি তোমরা প্রকাশ করতে পারো। তাহলে 1 ইন্টু সাইন আইপি ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমে মিউ ইন্টু সাইন আর। তো এখান থেকে মিউ এর যে ভ্যালুটা পেয়ে গেলাম সাইন আইপি আপন সাইন আর, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার বুস্টারের সূত্রানুযায়ী আমরা কি জানি? বুস্টারের সূত্রানুযায়ী আমরা জানি যে মিউ ইকুয়াল টু, অর্থাৎ প্রতিসরাঙ্কের মানটা কী হয়? সমবর্তন কোণের সাথে সমান হয়, ট্যান আইপি এর সাথে সমান হয়। বুস্টারের সূত্র থেকে মিউ ইকুয়াল টু ট্যান আইপি, ট্যান আইপিটাকে ভেঙে সাইন আইপি বাই কস আইপি, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমান করে আমরা কি পেলাম? সাইন আইপি বাই সাইন আর 1 নম্বর সমীকরণে, আর 2 নম্বরে সাইন আইপি বাই কস আইপি। তো এখান থেকে সাইন আইপি মনে মনে কেটে গেল। তাহলে কস আইপি ইকুয়াল টু সাইন আর। তো সাইন আরটাকে আমরা লিখে দিলাম কস 90° মাইনাস আর। তো উভয় পক্ষ থেকে কস উঠে গেলে তাহলে আইপি পড়ে থাকলো 90° মাইনাস আর। তো আইপি প্লাস আর ইকুয়াল টু কত ডিগ্রি? 90°। তাহলে এটা প্রুভড হয়ে গেল। কি প্রুভড হয়ে গেল? এটাই প্রমাণিত হয়ে গেল যে আপাতন কোণ বুস্টার কোণের সমান হলে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের সমকোণে থাকে। বোঝা গেছে? আচ্ছা, সি এরটা কি বলছে? একটি স্বচ্ছ গ্লাসের সংকট কোণ 30° হলে সমাবর্তন কোণ কত হবে? তো সমাবর্তন কোণের ফর্মুলা হচ্ছে ট্যান থিটা পি ইকুয়াল টু, এর সাথে সংকট কোণের ফর্মুলা 1/sin থিটা সি। তো এখান থেকে মান বসাবো 1/sin 30°। তো সাইন 30° আমরা মান কত জানি? হাফ। সাইন 30° মান কত? হাফ।
তো 2টা উঠে গেলে ওপরে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা থিটা পি বলতে পারি, ট্যান ইনভার্স 2, থিটা পি বলতে পারি ট্যান ইনভার্স 2। তাহলে সমাবর্তন কোণের মান কত? ট্যান ইনভার্স 2। তো এই ছিল সম্পূর্ণ এই সেটের গাণিতিক প্রশ্নাবলী এবং এমসিকিউ এবং এসএকিউ এর সমাধান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আর লাইক করে থাকো এবং একটা কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে আবার নতুন ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।